আজকের এই আলোচনায় আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ে পা রাখতে যাচ্ছি যা একই সাথে শ্বাসরুদ্ধকর এবং মর্মান্তিক। ২০০০ বছর আগের কথা। ভূমধ্যসাগরের তীরে নেপলস উপসাগরের কাছেই ছিল পম্পেই, এক ভীষণ কোলাহলপূর্ণ আর সমৃদ্ধ শহর। চমৎকার আবহাওয়া আর উর্বর মাটির কারণে এই শহরে প্রায় ১০ থেকে ২০,০০০ মানুষ দারুণ শান্তিতে বসবাস করতেন। কিন্তু এই সুন্দর প্রাণবন্ত শহরের ঠিক পেছনের পাহাড়টা যে আসলে কী আর কতটা ভয়ঙ্কর, সেটা কিন্তু ঘুণাক্ষরেও কারো জানা ছিল না। ঠিক আছে, চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এখানে সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হলো পম্পেই শহরের মানুষজন তাদের মাথার ওপর ঝুলতে থাকা ওই ভয়ঙ্কর বিপদ সম্পর্কে একদমই কিছু জানত না। তারা তাদের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য আর আমোদ প্রমোদ নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে প্রকৃতির এক অকল্পনীয় ধ্বংসলীলা যে তাদের জন্য ঠিক দোরগোড়ায় অপেক্ষা করছে তার বিন্দুমাত্র ধারণাও তাদের ছিল না। এক নিমেষেই, হ্যাঁ বলতে গেলে এক নিমেষেই আস্ত একটা শহর যেন চিরকালের জন্য পাথর আর ছাইয়ের নিচে চাপা পড়ে যায়। ভয়াল সেই দিনের ঘটনাগুলো যদি আমরা মিনিট বাই মিনিট হিসাব করি, তাহলে দেখব এটা ছিল টানা ২০ ঘণ্টার এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ভোরবেলা মাটি সামান্য কাঁপতে শুরু করল, এভাবেই এর সূচনা। কিন্তু দুপুরের দিকে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাউন্ট ভিসুভিয়াস থেকে গ্যাস, ছাই আর গলিত পাথরের এক বিশাল কলাম সোজা আকাশে ছুটে ওঠে। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই আকাশ থেকে বৃষ্টির মতো ছোট ছোট পিউমিস পাথর ঝরতে শুরু করে। মানুষজন স্বাভাবিকভাবেই নিজেদের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই পাথরগুলো ক্রমাগত জমতে থাকায় বাড়ির দরজাগুলো একেবারে জ্যাম হয়ে যায়, আর এক পর্যায়ে ছাদগুলো ধসে পড়ে মানুষের ওপর। অর্থাৎ নিজেদের সেই নিরাপদ আশ্রয়টাই তাদের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়। আগ্নেয়গিরির এই অগ্নুৎপাত ঠিক কতটা ভয়াবহ ছিল সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট তুলনা করা যাক। বর্তমানে আকাশে যে আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজগুলো দেখা যায় সেগুলো মাটি থেকে সাধারণত ১০ কিলোমিটার ওপর দিয়ে ওড়ে। কিন্তু মাউন্ট ভিসুভিয়াস থেকে ছাই আর গ্যাসের যে স্তম্ভটি সেদিন আকাশে উঠেছিল তার উচ্চতা শুনলে চমকে যেতে হয়, প্রায় ৩০ কিলোমিটার। মানে আধুনিক বিমানের ফ্লাইং উচ্চতার চেয়েও ৩ গুণ বেশি উঁচুতে পৌঁছেছিল এই ধ্বংসের মেঘ। আর ঠিক পরের দিন সকালে পরিস্থিতি একদম চরম পর্যায়ে পৌঁছায়। বিষাক্ত গ্যাস আর ছাইয়ের এক ভয়ঙ্কর মেঘ, যাকে বিজ্ঞানের ভাষায় পাইরোক্লাস্টিক ফ্লো বলা হয়, সেটা পুরো শহরকে যেন গিলে খায়। এই প্রবাহের তাপমাত্রা ছিল ৩০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এর ফলে আগের দিনের পাথর বৃষ্টি থেকে যারা কোনোমতে বেঁচেও গিয়েছিলেন, তারা এই তীব্র তাপে আর বিষাক্ত গ্যাসে মুহূর্তের মধ্যেই দমবন্ধ হয়ে মারা যান। এই অংশটা নিঃসন্দেহে পম্পেইয়ের সবচেয়ে মর্মান্তিক আর হৃদয়বিদারক দৃশ্যগুলোর একটি। যখন প্রত্নতত্ত্ববিদরা ছাই আর পাথরের স্তর খনন করছিলেন, তারা খেয়াল করেন যে পচনশীল মানবদেহের কারণে মাটির নিচে কিছু ফাঁকা জায়গা বা ভয়েড তৈরি হয়েছে। তারা অত্যন্ত সতর্কতার সাথে সেই শূন্যস্থানগুলোতে প্লাস্টার ঢেলে দেন, আর এর ফলেই ছায়ের নিচে চাপা পড়া মানুষগুলোর একেবারে শেষ মুহূর্তের অবয়বগুলো ফুটে ওঠে। কেউ হয়তো মুখ ঢেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলেন, কেউ বা পরিবারের সদস্যদের শক্ত করে জড়িয়ে ধরেছিলেন। এই প্লাস্টার কাস্টগুলো আমাদের সেই করুণ মানবিক বিপর্যয়ের কথা খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয়। পর্ব ১, প্রাচীন বিনোদন এবং জীবনযাত্রা, পম্পেই শহরের দৈনন্দিন রূপ। ধ্বংসের এই মর্মান্তিক গর্ত থেকে একটু বেরিয়ে এসে আমরা যদি পম্পেইয়ের দৈনন্দিন জীবনের দিকে তাকাই, তবে এক অভাবনীয় চিত্র দেখতে পাব। এখানকার মানুষের জীবনযাত্রা আর বিনোদন ব্যবস্থা আধুনিক সময়ের যে কোনো উন্নত শহরের মতোই দারুণ বৈচিত্র্যময় ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় অ্যাম্ফিথিয়েটারগুলোর একটি কিন্তু এই পম্পেই শহরেই ছিল। এর ধারণ ক্ষমতা শুনলে অবাক হতে হয়, প্রায় ২০,০০০ দর্শক। এখানে চলত গ্ল্যাডিয়েটারদের সেই বিখ্যাত রক্তক্ষয়ী লড়াই। একটি মজার অথচ ঐতিহাসিক তথ্য হল ৫৯ খ্রিস্টাব্দে এই অ্যাম্ফিথিয়েটারে পম্পেই স্থানীয় বাসিন্দা আর পার্শ্ববর্তী শহরের দর্শকদের মধ্যে এক ভয়াবহ দাঙ্গা বেঁধে যায়, আর এর শাস্তি হিসেবে পুরো ১০ বছরের জন্য এখানে গ্ল্যাডিয়েটার লড়াই নিষিদ্ধ করা হয়েছিল। তবে মানুষের বিনোদনের জন্য আরও ২টো থিয়েটার ছিল, যেখানে নিয়মিত ট্র্যাজেডি, কমেডি আর প্যান্টোমাইম নাটক মঞ্চস্থ হতো। আর এই স্লাইডটি চমৎকারভাবে তুলে ধরে পম্পেইয়ের রাস্তাঘাটের বাস্তব চিত্র। পাথরের তৈরি রাস্তায় আজও মালবাহী গাড়ির চাকার গভীর দাগ একদম স্পষ্টভাবে ছকে পড়ে। প্রাচীনকালে এই রাস্তাগুলো দিয়ে ময়লা জল আর বর্জ্য প্রবাহিত হতো, তাই পথচারীদের জুতো যেন নোংরা না হয় সেজন্য রাস্তার মাঝখানে নির্দিষ্ট দূরত্বে উঁচু উঁচু পাথর বা স্টেপিং স্টোন বসানো ছিল। এই পাথরগুলোর ওপর পা রেখেই মানুষ রাস্তা পার হতেন। ভাবলে অবাক হতে হয় ২০০০ বছর আগের এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আজও কতটা মুগ্ধ করার মতো। পর্ব ২, দুটি শ্রেণীর গল্প, পম্পেইয়ের সামাজিক বিভাজন। রাস্তার কোলাহল থেকে এবার যদি ঘরবাড়ির ভেতরের দিকে একটু নজর দেয়া যায়, তাহলে সমাজের একটি সুস্পষ্ট বিভাজন দেখতে পাব। পম্পেইয়ের ধ্বংসাবশেষ শুধুমাত্র মানুষের মৃত্যুই সংরক্ষণ করেনি, বরং তাদের সামাজিক বৈষম্যর চিত্রটাও নিখুঁতভাবে ধরে রেখেছে।
সদ্য খনন করা এক ধনকুবেরের ভিলায় বিলাসবহুল জীবনযাপনের চরম দৃষ্টান্ত দেখা যায়। সেখানে ক্যাসান্ড্রা আর অ্যাপোলোর মতো বিশাল সব দেয়ালচিত্র বা ফ্রেস্কো রয়েছে। দেয়ালগুলো রাঙানো হয়েছে প্রাচীনকালের সবচেয়ে দামি রং সিন্নাবার বা পম্পেয়ান লাল দিয়ে। এই অভিজাতদের বাড়িতে নিজস্ব গোসলখানাও ছিল, যেখানে দাসেরা তাদের পোশাক পরিবর্তন আর প্রসাধন কাজে সাহায্য করত। অন্যদিকে সাধারণ মানুষদের অবস্থা ছিল ঠিক এর উল্টো। তাদের বাড়িতে রান্না করার জন্য কোনো চুলা পর্যন্ত ছিল না। তারা ফুটপাথের এক বিশেষ ধরনের দোকান থেকে খাবার কিনে রাস্তার পাশেই বসে খেতেন, আর গোসলের জন্য তাদের ভিড়ভাট্টাপূর্ণ পাবলিক বাথহাউসে যেতে হতো। তবে সমাজে সে সবসময় একই শ্রেণীবিভাগ বজায় থাকত তা কিন্তু নয়, সামাজিক গতিশীলতারও অস্তিত্ব ছিল। এর সবচেয়ে বড় উদাহরণ হল দ্য হাউস অফ দ্য ভেট্টি। এই বিশাল এবং শিল্পকলায় ভরপুর ভিলাটির মালিক ছিলেন দুই ভাই। চমকপ্রদ বিষয় হল তারা দুজনেই একসময় কৃতদাস ছিলেন। পরবর্তীতে তারা মুক্তি পান, ব্যবসা শুরু করেন এবং বিপুল সম্পদের মালিক হন। স্বাধীন আর ধনী নাগরিক হিসেবে নিজেদের এই নতুন মর্যাদা সমাজে সবার সামনে তুলে ধরার জন্যই তারা এই বিলাসবহুল ভিলাটি বানিয়েছিলেন। এবার শহরের আরেকটি বিশেষ ভবনের দিকে নজর দেওয়া যাক। এই ভবনটির সামনে সব সময় লম্বা লাইন লেগে থাকত। ভেতরে ঢুকলে দেখা যেত ছোট ছোট অনেকগুলো ঘর, আর প্রতিটি ঘরে একটি করে পাথরের বিছানা। কি ছিল এই ভবনটি? এটি ছিল শহরের একটি পতিতালয়। রোমান সমাজের এক অন্ধকার আর কঠিন বাস্তবতার সাক্ষী এই ভবনটি। এখানকার পাথরের বিছানাগুলোর ওপর কেবল একটা সাধারণ তোষক পাতা থাকত। এই পতিতালয়ে যারা কাজ করতেন তাদের বেশিরভাগই ছিলেন পাচার হয়ে আসা দাসী। এখানে সবচেয়ে ভয়াবহ তথ্যটি হল একজন মানুষের জীবনের মূল্য এখানে কতটা নগণ্য ছিল। যৌনতার বিনিময় মূল্য ছিল মাত্র এক জগ ওয়াইন বা এক বেলার সাধারণ খাবারের সমান। পর্ব ৩, অজানার রহস্য উন্মোচন, পম্পেইয়ের খনন কাজ। আগ্নেয়গিরির ছাইয়ের নিচে প্রায় ১৭০০ বছর ধরে একেবারে ঘুমিয়েছিল পম্পেই। এরপর ১৮ শতকে হঠাৎ করেই এটি আবার মানুষের নজরে আসে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে শুরু হওয়া খনন কাজ আজও চলছে। এখন এখানকার সবচেয়ে চিত্তাকর্ষক বিষয়টা হল এত বছর ধরে খনন কাজ চলার পরেও শহরের প্রায় ১/৩ এলাকা এখনও ইচ্ছাকৃতভাবে মাটির নিচেই রেখে দেওয়া হয়েছে। প্রায় ১৩,০০০ কক্ষ ইতিমধ্যে খনন করা হয়েছে ঠিকই, কিন্তু বাকি অংশটুকু ইচ্ছে করেই ছোঁয়া হয়নি। কিন্তু এর পেছনের কারণটা কি? প্রত্নতত্ত্ববিদ সোফি হেরের এই কথাটির মধ্যেই আসলে উত্তরটা লুকিয়ে আছে। ছাই আর পিউমিসের আস্তরণ ধীরে ধীরে সরিয়ে যখন প্রাচীন ফ্রেস্কোগুলো একেবারে প্রথমবার দিনের আলো দেখে, তখন সেই মুহূর্তে উপস্থিত থাকাটা যে কোনো প্রত্নতত্ত্ববিদের জন্যই এক স্বপ্নের মতো ব্যাপার। সোফি মনে করেন পুরো পম্পেই শহর একসাথে খনন না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর কিছু অংশ অক্ষত রেখে যাওয়াটা বিজ্ঞানীদের একটি বিশাল নৈতিক দায়িত্ব। এই সিদ্ধান্তটি নেওয়ার পেছনে একটা অনেক বড় কারণ রয়েছে। ১৮ শতকে যখন প্রথম খনন কাজ শুরু হয়, তখন সেটা আদতে কোনো খনন ছিল না। সেটা ছিল এক ধরনের লুটপাট। মানুষ কেবল সুড়ঙ্গ তৈরি করে দামি মার্বেল আর মূর্তি চুরি করত। প্রাচীন ইতিহাস বা দৈনন্দিন জীবনের প্রেক্ষাপট নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না। কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ একটা বিজ্ঞান। এখন কঙ্কালের ডিএনএ পরীক্ষা করার মতো দারুণ সব প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে এমন সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে যা মাত্র ৫০ বছর আগেও কেউ কল্পনা করতে পারত না। তাই ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর প্রযুক্তির জন্য কিছু অংশ অবিকৃত রাখাটা সত্যি অত্যন্ত যৌক্তিক। পর্ব ৪, থমকে থাকা শহরে ভ্রমণ, দর্শনার্থীদের জন্য টিপস। বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই বিশাল শহরটিতে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী আসেন। এতক্ষণ যে ইতিহাসের কথা আমরা জানলাম তা স্বচক্ষে দেখতে চাইলে কিছু খুব প্রয়োজনীয় তথ্য জানা দরকার। পম্পেই পরিদর্শনের ক্ষেত্রে সবচেয়ে জরুরি পরামর্শ হল প্রধান প্রবেশপথ পোর্টা মেরিনা এড়িয়ে চলা, কারণ সেখানে সবসময় প্রচণ্ড ভিড় থাকে। এর বদলে পিয়াজা অ্যাম্ফিথিয়েটারের মতো পাশের গেটগুলো ব্যবহার করলে সরাসরি বিশাল অ্যাম্ফিথিয়েটারের কাছে পৌঁছানো যায়। আর হ্যাঁ, ধ্বংসাবশেষের ভেতরে ছায়া প্রায় নেই বললেই চলে, তাই রোদ থেকে বাঁচতে টুপি সাথে রাখাটা খুব জরুরি। পাশাপাশি জলপানের জন্য নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে বোতল ভরে নেওয়া যায়। বিশেষ করে পর্যটন মৌসুমে ঝামেলা এড়াতে আগে থেকেই অনলাইনে টিকিট বুক করাটা কিন্তু বেশ বুদ্ধিমানের কাজ হবে। পম্পেই ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় এবং চূড়ান্ত গন্তব্য হল পম্পেই ফোরাম। আজ থেকে ২০০০ বছর আগে এটিই ছিল শহরের কেন্দ্রবিন্দু, যেখানে শহরের সব গুরুত্বপূর্ণ মন্দির, প্রশাসনিক ভবন এবং জমজমাট বাজার অবস্থিত ছিল। এখানকার বিশাল চত্বরে দাঁড়ালে পেছনের মাউন্ট ভিসুভিয়াসকে খুব স্পষ্টভাবে দেখা যায়, যা আজও এক নীরব এবং ভয়ঙ্কর প্রহরীর মতো দাঁড়িয়ে আছে।
আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। পম্পেই আমাদের দেখিয়েছে কিভাবে এক নিমেষে একটি সমৃদ্ধ সভ্যতার পতন হতে পারে, আবার কিভাবে ছাইয়ের নিচেই তা শত শত বছর ধরে একেবারে নিখুঁতভাবে সংরক্ষিত থাকতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো আগামী 200 বছরে যখন বিজ্ঞান ও প্রযুক্তি আরও কল্পনাতীতভাবে উন্নত হবে, তখন এই শহরের এখনও পর্যন্ত খনন না করা বাকি 1/3 থেকে আমাদের জন্য আর কি রহস্য অপেক্ষা করছে। সেই অজানা ভবিষ্যতের উত্তরের অপেক্ষায় আজকের মতো এখানেই শেষ করছি। ইতিহাস আমাদের বারবার চমকে দেয়, আর পম্পেই তার সবচেয়ে বড় প্রমাণ।